আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরও একটি ম্যাথমেটিকা ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকের এই ক্লাসে প্রোটন টিগ্লিয়াম ওষুধটা নিয়ে পড়াশোনা করব। প্র্যাকটিক্যাল পয়েন্টগুলো বলবো, যেভাবে বলবো যদি ব্যবহার করতে পারেন আশা করি বেশ দারুণ রেজাল্ট পাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনা আপনাদেরকে সেজন্য শুনতে হবে। আমি যদি আমার প্র্যাকটিক্যাল থেকে বলি, প্রোটন টিগ্লিয়াম ব্যবহার করে রেজাল্ট পেয়েছি কয়েকটা ক্ষেত্রে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে পায়খানার জন্য, 2 নাম্বার হলো ব্রেস্ট পেইনের জন্য, 3 নাম্বার হচ্ছে স্কিনের ওপরে। এই 3টা পয়েন্টের ওপরে আমি ব্যবহার করে বেশ ভালো রেজাল্ট পেয়েছি। এগুলোই আলোচনা প্লাস রেপার্টরি থেকে রুব্রিক্সগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রোটন টিগ্লিয়াম জলপাইয়ের তেল থেকে এই ওষুধের উৎপত্তি। আমি বলেছি আপনাদেরকে আমি 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে 1 নম্বরে বলেছিলাম মলের কথা, পায়খানার কথা। 2 নম্বরে বলেছি ব্রেস্ট কেন্দ্রিক, ম্যামি কেন্দ্রিক। 3 নাম্বার হলো স্ক্রিন। আমরা যদি পায়খানার দিকে তাকাই, একদম স্পষ্টভাবে বলছি এদের পায়খানা প্রচুর পরিমাণে হবে, হলুদ ভাবযুক্ত হবে, মানে পানি পানি বের হচ্ছে, কিন্তু সেটা হলুদ ভাবযুক্ত থাকবে। এবং পায়খানা যখন করবে রোগীর চাপ আসবে, টয়লেটে যাবে, বসা মাত্রই মানে তোর সইবে না, গুলির মতো যেভাবে ফায়ার করলে ট্রিগার চাপলে গুলিটা তার নিজস্ব শক্তিতে দৌড়তে থাকে সামনে দ্রুত গতিতে, ঠিক ওইভাবে পায়খানা বেরিয়ে যাবে। রোগী ইচ্ছা করলেও সেটাকে আটকানোর মতো ক্ষমতা পাবে না। এটা হলো 1 নাম্বার কথা। আচ্ছা, এখন এই পায়খানার মধ্যে কিছু জিনিস আমাদেরকে খেয়ালে রাখতে হবে। যেমন কি, প্রথম কথা কি বললাম যে হলুদ পানির মতো প্রচুর পায়খানা হবে। 2 নাম্বার পয়েন্ট কি বললাম, গুলির মতন বেরিয়ে যাবে। 3 নাম্বার পয়েন্ট যেটা বলিনি, ধরেন সামান্য একটু খাচ্ছেন, খাবার খাওয়া শেষ হয়েছে, পায়খানাতে দৌড়তে, খাবার খাওয়া শেষ হলে পায়খানাতে দৌড়তে হবে। অ্যাসোসিয়েটেড কমপ্লেন হিসাবে যে কমপ্লেনগুলো আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে পায়খানা যে লাগলো বা পায়খানা করছে তার ঠিক আগ মুহূর্তে রোগীর পেটের মধ্যে অনেক সময় হড়মড় করে শব্দ হবে, গড়গড় করে শব্দ হবে, মানে রোগী টের পাবে যে তার পেটের মধ্যে কিছু মল কি নড়াচড়া করছে, উপস্থিত হয়েছে, জমা হয়েছে। তারপর এই হড়মড় যখনই শুরু হবে রোগী বুঝবে যে না, আর সময় নেই, আমাকে টয়লেটে যেতে হবে। কখনো নাভির কাছে মার্কসলের মতো কামড়ানি ভাব আসতে পারে, আর্জেন্টাম নাইটিকামের মতো হতে পারে। কিন্তু রোগী যদি তখন সামান্য একটু গরম দুধ খেতে পারে কোনোভাবে, তাহলে তার ওই যে গড়গড়ি শব্দ, পায়খানাতে দৌড়ে যেতে হবে, পায়খানা হয়ে যাবে, এগুলো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনারা যারা আমার ভিডিওগুলো শোনেন দেখতে পাবেন, শুনতেও পান, যে আমি বলি যে আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলো কি জেনারেল যে সিমটমসগুলো, রোগের যে সমস্যা সিমটমসগুলো তার বিপরীতে কাজ করে, এবং ওইগুলাকে ইউনিক বা পিকিউলিয়ার সিমটমস বলি। আর ওই সিমটমসগুলো অত্যন্ত প্রয়োজনীয়। দেখেন, একটা জিনিস চিন্তা করেন, মানুষের জেনারেল সিমটমসগুলো আইবিএস এর ক্ষেত্রে হোক, ডায়রিয়ার ক্ষেত্রে হোক, বা কজেশন হিসাবে হোক, দুধ খেলে পাতলা পায়খানা হচ্ছে, দুধ খেলে আমাশা বেড়ে যাচ্ছে, এই যে ইত্যাদি সিমটমসগুলো পাই জেনারেল সিমটমস। কিন্তু অদ্ভুত সিমটমস কি দেখেন প্রোটন টিগ্লিয়ামের, পেটের যাবতীয় গন্ডগোল, বিশেষ করে পায়খানা বা ডায়রিয়া, যখনই সে 1 ঢোক পরিমাণে হলেও গরম দুধ খেতে পারবে, পান করতে পারবে, আর সঙ্গে সঙ্গে তার পেট রিলেটেড যত কমপ্লেন আছে একদম স্ট্যাচুর মতন চুপ হয়ে যাবে। এটা মনে রাখবেন, এটা আমরা ব্যবহার করতে পারি। এই সিমটমসটা আমরা রোগীদের কাছে প্রশ্ন করলে পাই। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট, এই যে এখন গ্রীষ্মকাল চলতেছে, গ্রীষ্মকালীন যে কোনো ধরনের ডায়রিয়া, সে যেখান থেকে উৎপত্তি হোক, স্পেসিফিক যদি কজেশন পান সেটা ভিন্ন কথা, আর যদি না পান তাহলে প্রোটন টিগকে আমাদেরকে চিন্তা করতেই হয়। জুনের 15 তারিখ থেকে নিয়ে জুলাইয়ের 15 তারিখ এই মাঝামাঝি সময়ে ডায়রিয়ার ক্ষেত্রে ন্যাট্টাম সাল, পোডোফাইলাম, সালফার, এই আর্জেন্টাম নাইটিকাম, প্রোটন টিগ্লিয়াম, এগুলা সমস্ত ওষুধ, ভ্যারেট্রাম, এগুলা দিয়েও যখন ফল পাবেন না, জুনের 15 তারিখ থেকে জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত এই মাঝামাঝি সময়টাতে রোগীর যদি প্রতি বছর ঘুরে ফিরে পাতলা পায়খানা শুরু হয়, একমাত্র ঔষধ হলো চায়না 30।
1 ঘন্টা পর পর ততক্ষণ দেবেন যতক্ষণ পর্যন্ত না সে পায়খানার গতি তোড় যাওয়া আসার যে ডিউরেশন কমে না আসে। যত কমতে থাকবে তত টাইম বাড়তে থাকবে, রোগী যত ভালো হতে থাকবে, ওষুধের পরিমাণ মাত্রা তত কমতে থাকবে, রোগী ভালো হয়ে গেছে, ওষুধ বন্ধ হয়ে যাবে। দারুণ কাজ করে। আমি উত্তরার একটা রোগী সারিয়েছিলাম এই জুনের পর থেকে নিয়ে জুলাইয়ের পর থেকে 15 তারিখ, জুনের 15 তারিখ এর মধ্যে ডায়রিয়া তার শুরু হতো এবং চায়না আমাকে বিফল দেয়নি। দেখেন এখানে একটু কম্প্যারিজন করা যায়, জানেন তো, এই যে যেমন কি বললাম, ট্রিগার চাপলেই যেমন গুলি ছুটে যায়, ঠিক তেমনই পায়খানার গতি। এখানে একটু পয়েন্ট ধরতে হবে। আপনারা একটু ন্যাট্রাম সালফের বই খোলেন, পাতাটা খোলেন ন্যাশের বই থেকে, ন্যাশ তার বই থেকে খোলেন, পড়েন তো একটু কি লেখা আছে, ভালো করে পড়বেন। আচ্ছা, ন্যাশের বই নেই, প্যারিন্টংটা খোলেন, দেখেন তো কি লেখা আছে। প্যারিন্টং এর টেক্সট বুকটা খোলেন, কি লেখা আছে। ন্যাট্রাম সালফেরও খুব জোরের সঙ্গে স্পিডি তার পায়খানা বের হয়, কিন্তু এই ক্রোটন টিগের সঙ্গে ন্যাট্রাম সালফের পার্থক্য হচ্ছে ন্যাট্রাম সালফের পায়খানা কখনোই কি আবারের পর পর শুরু হয় না। পেয়েছেন? দুটো বইয়ের রেফারেন্স দিয়েছি, একটা কি ন্যাশ, প্যারিন্টং দেখেন নেই, জোরের সঙ্গে বের হয় না। আমরা এই জিনিসটা যদি দেখি, পায়খানাতে জোরে ফোর্সে বের হচ্ছে, খাওয়ার পর পরেই বৃদ্ধি নেই। আমরা একটু রেপার্টরিতে যাব, আমরা এখানে CRO নিতে পারি ক্রোটন টিগলিয়ামকে। এই যে ক্রোটন টিগলিয়াম চলে আসছে, আমরা যদি এখান থেকে ডায়রিয়াটা দেখি, দেখেন আমি বলেছিলাম ডায়রিয়া সামার ইন, আমরা যদি স্ক্রিন বড় করি, ফুল সিমটমস করি, প্রায় 99টা ওষুধ আছে, তার মধ্যে ডালকামারা, ক্যাম্ফর, এই ওষুধগুলোকে ফার্স্ট গ্রেডে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে যদি শুধু লেভেল 4 এর গুলো করি, দেখেন আর্সেনিক, ক্যাম্ফর, ডালকামারা, এরপরে হচ্ছে গুয়েকাম, নাক্স মস্কেটা, ফসফরিক অ্যাসিড, পোডো এবং ভেরেট্রামকে দেওয়া আছে সামার ইন ডায়রিয়া। কিন্তু এখানে ক্রোটন টিগলিয়ামকে দেওয়া আছে হচ্ছে কোন গ্রেডে? সেকেন্ড গ্রেডে ক্রোটন টিগলিয়াম। তাহলে ডায়রিয়া ইন সামার হলো। আরেকটা জিনিস বললাম কি, ইটিং আফটার অর ড্রিঙ্কিং আফটার, আমরা এখানে ডেন্টেশন অ্যাগ্রাভেশনটাও দেখতে পাচ্ছি। ড্রিঙ্কিং অ্যাগ্রাভেশন আমরা এখানে যদি ফুল সিমটমস করি এবং প্রথম স্থানের ওষুধগুলো যদি দেখি, তাহলে দেখেন ড্রিঙ্কিং অ্যাগ্রাভেশন মোট যে ওষুধগুলো আছে তার মধ্যে ক্রোটন টিগলিয়াম ফার্স্ট গ্রেডের একটা ঔষধ দেখতে পাচ্ছেন। ড্রিঙ্কিং অ্যাগ্রাভেশন ইমিডিয়েটলি আফটার, ওষুধের সংখ্যা কমে গেল। আমরা যদি সেকেন্ড পজিশনটা লক্ষ্য করি, অ্যালো, আর্জেন্টাম নাইটিকাম, চায়না, ক্রোটন টিগলিয়াম, পোডো এবং স্ট্যাফিক্সিগ্রিয়াকে আমরা দেখতে পাচ্ছি, আমরা নিয়ে দেখতে পারি। এছাড়াও আরো আছে ইটিং আফটার, এই যে যেটা বলছিলাম ইটিং আফটার ইমিডিয়েটলি, আমাদের এটা প্রয়োজনীয়। আমরা যদি এখান থেকে সেকেন্ড পজিশনটা লক্ষ্য করি, বাস আর্সেনিক সহ, ক্রোটন টিগলিয়াম সহ, পোডো এবং স্ট্যাফিক্সিগ্রিয়া আছে। কিন্তু ডায়রিয়া ইটিং আফটার ইম্পর্টেন্ট ওষুধের মধ্যে একটু দাম্ভিক বলবো, একটু ওয়েটফুল ওষুধের মধ্যে আমরা কিন্তু সালফারের অবস্থান দেখতে পাচ্ছি না। দেখেন আমাদেরকে না ম্যাটেরিয়া মেডিকা পড়তে হবে প্লাস রেপার্টরি, এবং এই রেপার্টরিটাই আমাদেরকে একটা আংশিক ধারণা দেবে যে কোন সিমটমসের মান কতখানি। প্রুভিংয়ের সময় যেই ডাক্তার যে প্রুভারগুলো তার লক্ষণকে এক্সপ্রেশন অনুযায়ী এক বা একাধিক প্রুভার বলেছে, সেগুলোকেই এই ডিজিটালাইজেশনের যুগে 1, 2, 3, 4, 5টা গ্রেডে ভাগ করা হয়েছে, যেখানে 5-এর মান সর্বোচ্চ, 4-এর মান সর্বোচ্চ, 5কে সুপার গ্রেড বলা হচ্ছে কমপ্লিট রেপার্টরি ভাষা অনুযায়ী, 4 ফার্স্ট গ্রেড, 3 সেকেন্ড গ্রেড, 4 হচ্ছে কি সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, আর 5 হলো ফিফথ গ্রেড। হ্যাঁ, ফিফথ গ্রেড মানে সংখ্যা কম, এইভাবে সাজানো আছে। আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে। কিন্তু দেখেন পিকিউলারিটি কি, আমি বলেছিলাম ডায়রিয়া বা পেটের যে কোনো গন্ডগোল আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই দেখাইতে পারবো, কিন্তু উদাহরণ হিসাবে এই রেকটাম থেকে দেখাচ্ছি। ডায়রিয়া, মিল্ক অ্যামেল ওয়ার্ম,
একটু যদি গরম দুধ পায়, সে যদি খায়, সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে। চেলিডনিয়াম এবং ক্রোটনটিগ্লিয়াম আছে, আমরা এটা নিতে পারি। কিন্তু আর একটা জিনিস দেখেন, মিল্ক অ্যাগ্রাভেশন, সেখানেও ক্রোটনটিগ্লিয়াম আছে কিন্তু ওষুধের পরিমাণ কম। কিন্তু মিল্ক অ্যামেল ওয়ার্ম, এখানে ওষুধের সংখ্যা 2 এবং ক্রোটনটিগ্লিয়ামের অবস্থান আছে। সব সময় মনে রাখবেন, যেই রুব্রিক্সের আন্ডারে, যেই লক্ষণের আন্ডারে ঔষধের পরিমাণ কম এবং ঔষধের ওয়েট একটু বেশি, সেইগুলোর দাম অত্যন্ত মূল্যবান। আমি যা কথা বলছি প্র্যাকটিক্যাল, যা দেখাচ্ছি প্র্যাকটিক্যাল, মেনে নেন, কাজে আসবে। আমরা যদি এটাকে রেপার্টরাইজেশন করি, কি আসলো? আমাদের ফার্স্ট মেডিসিন ক্রোটনটিগ, আমি প্রেসক্রাইব করতে পারবো ক্রোটনটিগ। এক চিমটি ভুল হবে না, কেউ ভুল ধরতেও পারবে না, কারণ এখানে একটা পিকুলিয়ার সিমটমস আছে, মিল্ক অ্যামেল ওয়ার্ম, যা আমাকে বাকি 123টা মেডিসিনের থেকে ক্রোটনটিগকে আলাদা করতে সাহায্য করছে। আমরা টোটালিটি যদি করি, আমরা যদি ওয়েট করি, যাই করি না কেন, ক্রোটনটিগ হলো মেইন ওষুধ, প্রেসক্রাইব করব সিমিলিমাম ওষুধ, অ্যান্ড দেন আমরা পোডো, চায়না অ্যালো, আর্জেন্টাম নাইটিকাম, বিসমার্ট সহ XYZ ওষুধগুলো চিন্তা করতে পারবো। নিশ্চয় বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে গ্রীষ্মকালীন ডায়রিয়ার কথা বলতে গিয়ে ন্যাকটাম সালফের সঙ্গে তুলনা করতে গিয়ে আমরা একটু সিমটমসের ওয়েট অনুযায়ী রেপার্টরাইজেশন করে দেখলাম। আমরা পোডোফাইলামের দিকে তাকাই। পোডোফাইলামেও খাওয়ার পর পায়খানা আছে, কিন্তু শর্ত হলো সকালবেলা গ্রীষ্মের দিনে, এই রকম দিনে সব থেকে বেশি হয়। প্রচুর পরিমাণে গলগল করে পেটের মধ্যে হরমর করছে আর বেরুচ্ছে, এমন ভাবে পড়তেছে যে মোটা কোনো পাইপ লাইন দিয়ে কলকল করে বেরিয়ে পড়তেছে। সেটা ওই টয়লেটের আশেপাশে বা বাইরের কিছু দূর অবধি মানুষ পর্যন্ত শুনতে পায় যে না, ও বাড়িতে পাতলা পায়খানার একটা রুগী আছে। তার সঙ্গে যুক্ত করে নেন প্রচন্ড গন্ধ, পায়খানাতে প্রচন্ড গন্ধ, ও বের হওয়ার পরে 2-1 ঘন্টায় ওর মধ্যে ঢুকতে পারবে না। পানি মেরেও লাভ নেই, ভোর থেকে 10টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত এর পায়খানার গতি অটোমেটিক বেশি থাকে। এরপরে আস্তে 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 কমে যায়। দুটো পার্থক্য হলো, এই যে খাবারের পরেই দৌড় মারছে, এখানে সালফারের সঙ্গে তুলনা না করে আমার কোনো উপায় নেই। সালফারেও এরকম আছে, কিন্তু খাবারের পরে যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সকালবেলা ঘুম ভাঙতেছে পায়খানা তাড়ানির চোটে। বুঝতে পারলেন তো? পায়খানার তাড়ানোর চোটে বিছনা থেকে উঠে ক্যাটা কম্বল সব জড়িয়ে নিয়ে বেটা বাথরুমে ধরে, হ্যাঁ কাঁথা কম্বল খোল, তারপরে দৌড়া। ও ঠিক আছে, ভুলে গেছি, খুলতে খুলতে পেছন নষ্ট। সালফার একটা কেসও মিস যাবে না, যেভাবে বললাম এভাবে যদি আপনারা দেখেন, তাহলে ন্যাকটাম সালফ, পোডো, সালফার আলাদা করতে পারলেন। এই সব জিনিসগুলো আর্জেন্টাম নাইটিকামের মধ্যে আছে। কিন্তু কেন আর্জেন্টাম নাইটিকাম বলছি? আমার সালফারও মিষ্টি পছন্দ করছে, আর্জেন্টাম নাইটিকামও মিষ্টি পছন্দ করছে। এদেরকে যদি একই পাল্লায় দেখেন, এদের ওয়েট এরকম সমান হবে, একটা নিচু একটা উঁচু এরকম হবে না। মিষ্টি পছন্দ দেখবেন। চলেন রেপার্টরি থেকে একটু দেখি, পটাপট আমাদেরকে চলে যেতে হবে হলো কি জেনারেটিস চ্যাপ্টারে গিয়ে ফুড অ্যান্ড ড্রিঙ্কস বলে একটা চ্যাপ্টার রুব্রিক্স আছে, তার আন্ডারে SWEET ডিজায়ার বলে একটা রুব্রিক্স আছে। এই যে দেখেন আর্জেন্টাম নাইটিকাম দেখতে পাচ্ছেন কতজন বলেছে। তার সঙ্গে যদি আমরা এটাকে আমরা ফুল সিমটমস করব এবং আমরা চতুর্থ লেভেলে যদি দেখি, এই যে আর্জেন্টাম নাইটিকাম, এই দেখেন সালফার। শুধু তাই নয়, মিষ্টি পছন্দ একদম হাই লেভেলের, উঁচু লেভেলের, লম্বা লেভেলে যে আছে তার লিস্ট এখানে দেখতে পাচ্ছেন। স্যাবাডিলাও সালফারের মতো মিষ্টি পছন্দ করে। ক্যালিকার্ব, ক্যালিয়ার্স, লাইকোপোডিয়াম, চায়না, সিনিনিয়াম, আর্স, অরাম, মিউ, ন্যাটানেটাম, গ্রাপ, এরা সব মিষ্টি পছন্দ করে। সেকেন্ড পজিশনে ওষুধ আছে। শুধু সুইটস ডিজায়ারে কি 300 মেডিসিন কভার করছে। তাহলে আর্জেন্টাম নাইটিকাম এবং আপনার হচ্ছে সালফার এই দিক থেকে একই পাচ্ছি, রাইট? একই পাচ্ছি, কিন্তু পার্থক্য কি বলেন? দুটোর মধ্যে পার্থক্য তো অবশ্যই আছে। এদের পেটের মধ্যে এত পরিমাণ বাতাস বের হয়, বাতাস জমে, যে পায়খানা যখন বের হচ্ছে পায়খানার থেকে বাতাসের গতি বেশি।
সব সময়ের জন্য একটা অ্যান্টিসিপেশন, অ্যাপ্রিহেনসিভনেস, এঙ্গেজমেন্ট ফেয়ার এই আর্জেন্টাম নাইটিকামের মধ্যে কাজ করতেছে, যা ন্যাট্রাম সালফে পোডোতে সালফারে নেই। নেই আমার কথা বুঝতে পারছেন তো? ম্যাট্রিমেটিকাকে এইভাবে জানতে হবে, এভাবে জানতে পারলেই রোগীর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে। আমি কদিন আগে বলছিলাম এই হোমিওপ্যাথির সাধক হইতে হবে, আপনাকে হোমিওপ্যাথির নিয়ন্ত্রণে চলে যাইতে হবে, একে সাধনা করতে করতে এমন একটা জায়গায় চলে যেতে হবে, দেখবেন এই হোমিওপ্যাথি আপনার সঙ্গে কথা বলা শুরু করেছে। সে আপনার প্রয়োজন বুঝে নেবে, আপনার অভাব বুঝে নেবে, আপনার আকাঙ্ক্ষা বুঝে নেবে, এবং সে যখন দেবে তখন আপনি সফল হবেন। কিন্তু ওই দালাল আলাল এটা ওটা ওকে ভাঙ্গে ওকে ল্যাং মেরে যদি আপনি করতে যান, আর দেখেন আবার কাঁচকলা দেখাইলাম, আপনি সফল হবেন না। আপনি প্রচুর টাকা পাবেন, শেষ বয়সে গিয়ে আপনার নামটা বাংলার বুকে আর থাকবে না। তো পায়খানা কেন্দ্রিক একটুকি ছিল আমার এই নোটের ধনভাণ্ডারে, বাকি আরো বহুত ন্যাশে এবং ফ্যারিনটংয়ে আছে। আর সব থেকে আমার প্রিয় বই হ্যারিং গাইডিং সিমটমস খুললে তো পাতার পর পাতা পড়তে পারবেন, দেখে নেবেন। কিন্তু প্র্যাকটিক্যাল কথাগুলো আমি বলে দিলাম। সেকেন্ড পয়েন্ট যেটা বলেছিলাম সেটা হলো ম্যামি পেইন, ব্রেস্ট পেইন বা ব্রেস্টের ফোড়া বা টিউমার। দারুণ একটা ওষুধ ব্রেস্ট টিউমারের জন্য। যখন আমার কোনিয়াম ফেল হয়ে গেছে, ক্যালকেরিয়া ফ্লোর ফেল হয়ে গেছে, মানে ওগুলা ঝড়ে বক পরে ফকিরের কেরামতি বাড়ে বলেই মেরেছিলাম, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, তখন এই ক্রোটনটিককে আমাকে ফলো করতে হয়। আমি হামেশাই ব্রেস্ট টিউমার এই ক্রোটনটিক দিয়ে সারাচ্ছি। সব থেকে বড় যেটা পয়েন্ট সেটা হলো আপনারা উইলিয়াম বার্টসের বই খুললে দেখতে পাবেন। এছাড়াও ফ্যারিনটংয়ের বইতে স্পষ্ট লেখা আছে, ন্যাশের বইতেও আছে। আমাকে এই তিনটা বই ক্রোটনটিককে অন্যভাবে জানিয়েছে, আমি জেনেছি তাদের থেকে, এবং তাদের ওই লিপিবদ্ধকৃত সিমটমস গুলোকে কাজে লাগিয়ে যে রেজাল্টটা পেয়েছি ওটাই বলছি। ব্রেস্ট থেকে নিয়ে কাঁধ অবধি, ব্রেস্ট থেকে নিয়ে কাঁধ অবধি, ব্রেস্ট থেকে নিয়ে ভেতর দিয়ে ব্রেস্টের পেছন দিক দিয়ে এই যে স্ক্যাপুলার নিচ অবধি কিছু যেন একটা সুতা দিয়ে টেনে ধরা আছে, টেনে বাঁধা আছে, বা বাচ্চা দুধ খাচ্ছে, এই ব্যথাটা রেডিয়েট করতেছে, বিচরণ করতেছে, ছড়িয়ে যাচ্ছে, কত মাসাজ করতেছে, কত নাপা এক্সট্রা খাচ্ছে, কত বেলেডোনা খাচ্ছে, না কাজের কাজ কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? ও যে চাই ক্রোটনটিক, কিন্তু আপনার জানা নেই। আজ ডাক্তার সাদ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিল, বুঝিয়ে দিল, এখন থেকে ব্যবহার করবেন। একটা কেস ডানেও যাবে না, বামেও যাবে না, সিধা ভালো হবে। ফ্যারিনটংয়ের বইটা খোলেন, স্পষ্ট লেখা আছে, দেখবেন ব্রেস্টের মধ্যে কোনো গুটি, কোনো ফোড়া বা কোনো বেদনা, ব্যথা, পেইন, সেটা রেডিয়েট করুক, এক্সটেন্ড করে অন্য জায়গায় ছড়িয়ে যাক। এই লাইট থেকে লেফট, লেফট থেকে রাইট, যেখানে যাক, ভিতর দিক দিয়ে পেছনে যাক, যা খুশি তা। যদি বাচ্চা নার্সিং ডিউরিং বাচ্চা দুধ খাওয়ার সময় ব্রেস্ট কেন্দ্রিক কোনো সিমটমস ডেভেলপ করে, একমাত্র এবং অদ্বিতীয় ওষুধ হচ্ছে এই ক্রোটনটিগ্লিয়াম। বিগ কনফিডেন্সের সঙ্গে আপনাদের কাছে শেয়ার করলাম। 30 পোটেন্সি দেবেন, যদি খুব সিরিয়াস হয় 1 ঘন্টা অন্তর অন্তর দেবেন, আর তা না হলে 2 ঘন্টা পর পর, দিনে 3 বার, 6 ঘন্টা পর পর রোগীর অবস্থা অনুযায়ী ব্যবস্থা ম্যানেজমেন্টকে ঠিক করবেন, ইনশাআল্লাহ ভালো হবে। দেখেন বইপত্রে বহুত কিছু লেখা আছে, বইপত্র দেখে বহুত মশায়েরা বহুত কিছু বলতেছে, কিন্তু প্র্যাকটিক্যালের বিষয় জিরো। আমি প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি, তাদের সঙ্গে মিলবে না। থিওরি এক জিনিস, মাঠে খেলা এক জিনিস, মাঠের অবস্থান সেটা ভিন্ন। সোশ্যাল মিডিয়া লেখা যায়, বলা যায়, সবকিছু করা যায়, কিন্তু যে ফিল্ডে খেলে তার মতন খেলোয়াড় সোশ্যাল মিডিয়া কোনোদিন হইতে পারে না। এখানে মানুষকে উচানো যায় অন্যায়ভাবে, অযোগ্যহীনদেরকে উঠানো যায়, আবার এখানে টেনে নামানো যায়, কিন্তু মাঠে যারা খেলে তারা খেলোয়াড়ই থাকে। গেম সোশ্যাল মিডিয়াতেও খেলা যায়, গেম মাঠেও খেলা যায়। বুঝতে পারলেন তো কথাগুলো? বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে না ভালো। ঠিক এই যে ফ্যারিনটংয়ের যে কথাটা বলছি, প্র্যাকটিক্যালি রেজাল্ট পেয়েছি, সেম জিনিসটা ন্যাশ বলেছেন, ওই একই কথা। বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় নার্সিং পিরিয়ডে এই 2 ম্যামি কেন্দ্রিক যাই হোক না কেন, বাস ক্রোটনটিক একমাত্র ওষুধ। বলবেন খুব কনফিডেন্সের সঙ্গে বললেন, আমরা ফাইটোলক্কা পড়ে রেখেছি, আপনি জানেন তো মশাই? হ্যাঁ আমি জানি, আমি ব্রেস্ট কেন্দ্রিক আশেপাশে এই নিয়ে এই 2 ঘাট, ব্রেস্ট টু ব্রেস্ট অ্যান্ড ব্রেস্ট টু ব্যাক, এর টুকের মধ্যে ছিলাম।
আমি ফাইটোলক্কা তখন দেবো আমার স্তন পান করতেছে, ব্রেস্ট ফিডিং করতেছে, নার্সিং করতেছে বাচ্চা, আমার ব্যথা হচ্ছে ইউটেরাসে, আমার ব্যথা হচ্ছে ভ্যাজাইনাতে, ওই জায়গাগুলোতে কেমন জানি অস্বস্তি লাগতেছে, আমি এক দ্বিতীয় ওষুধের কথা বলবো ফাইটোলক্কাকে, 200 পোটেন্সি, 3 দিন সময় লাগবে না, ও রুগী ভালো হয়ে দিশা পাইবে না। তাই জানেন তো আমরা বোরাক্স কেউ জানি, হ্যাঁ আমি একটা খাওয়াচ্ছি, ও বেটা ঘুরে ফিরে আরেকটা দৌড়াচ্ছে, আমি বোরাক্স দেবো, ভালো হয়ে যাবে। কিন্তু যখনই সামনে থেকে পেছন দিকে যাচ্ছে, কাঁধে যাচ্ছে, ওই জায়গাগুলোর মধ্যে থাকতেছে, আমি কটনটিগ্লিয়া চিন্তা করব। ব্যাস, আমি 3টা কাছাকাছি ওষুধকে এভাবেই জানি। চলেন এটা রেপার্টরি থেকে দেখা যাক। আমরা এইখানে রেকটামকে কেটে দিয়ে আমরা চলে যাব কোথায়, চেস্ট চ্যাপ্টারে। আমি কমপ্লিট থেকে দেখাচ্ছি, আপনারা কেন্স থেকে দেখতে পারেন, ওই চেস্টেই আছে। আপনারা মার্ফি থেকে দেখলে ব্রেস্টের মধ্যে চলে যাবেন, চেস্টের মধ্যে চলে যাবেন, ইউটেরাসে চলে যাবেন, যে পয়েন্টগুলোতে কমপ্লেন ওই পয়েন্টগুলোতে চলে যাবেন, ব্যাস পাবেন। ঠিক আছে, এখানে ক্রোটনটিক দেখালাম, একে দিলাম ঠাস করে কেটে দিয়ে এখন আমরা চেস্ট কেন্দ্রিক চলে যাচ্ছি। বাস, ক্রোটনটিগ্লিয়ামের চেস্ট কেন্দ্রিক 272 খানা সিমটমস আছে। তাহলে আমরা চলে যাব ম্যামিতে। দেখেন নিপিল পেইন লেফট রাইট, দেখছেন এখানে ওষুধের সংখ্যা 76টা এবং 50টা আছে, কিন্তু যেই ম্যামি নিপিলস নার্সিং হয়েন, বাচ্চাটা যখন দুধ খাচ্ছে নিপিলের গোড়া দিয়ে আশেপাশে দিয়ে, তখনই কমপ্লেন আসতেছে কি, 2টো মাত্র বড় গ্রেডের ওষুধ, 4th গ্রেডে যেগুলো আছে ক্রোটনটিগ্লিয়াম এবং সাইলেশিয়া। ক্রোটনটিগ্লিয়াম এবং সাইলেশিয়া আমরা যদি সেকেন্ড পজিশন খোঁজার চেষ্টা করি, সারসাপেরিলা, সিপিয়া, পেট্রোলিয়াম, রেটেনহিয়া, ফাইটোলক্কা, ওই যেগুলোর সঙ্গে তুলনা করলাম সেই ওষুধগুলো এখানে আছে, আমরা নিলাম ঠাস করে, এটা খুব প্রয়োজনীয় তাই নিলাম। আমরা আরো যাই, অ্যাবসেস হচ্ছে, অ্যাবসেস থ্রেটিং ম্যামি ইন ওল্ড সিটিজেন, বৃদ্ধ মা বোনদের, দাদি নানিদের অ্যাবসেস কি হচ্ছে, সাপুরেশন, থ্রেটিং ইন ম্যামি, গ্রাফাইটিস, ফাইটোলক্কা এবং ক্রোটনটিগ্লিয়াম। কোনিয়াম নেই গো, কোনিয়াম নেই, বুঝতে হবে। ইয়ার ডিজায়ার ফর ওয়ান্ট টু ফিল চেস্ট উইথ ইয়ার, ক্রোটনটিগ্লিয়াম ফার্স্ট গ্রেড। অ্যাংজাইটি ফুলনেস উইথ, বুকটা দুশ্চিন্তাতে ভর্তি হয়ে গেছে, এ সিঙ্গেল রেমেডি ক্রোটনটিগ্লিয়াম। ক্রোটনটিগ্লিয়াম দেখেন ক্যান্সারেও যদি হয় আমরা সেখানেও ক্রোটনটিগ্লিয়ামকে চিন্তা করতে পারি। ক্যান্সার পেইনফুল, কেমন পেন, ল্যান্সেনেটিং পেন, ল্যান্সেনেটিং পেন ইন ম্যামি বা ম্যামি। এখানে দেখেন অ্যাস্টেরিয়াস আছে, গুড মেডিসিন। কোনিয়াম, ক্রোটনটিগ্লিয়াম, হাইড্রাস্টিস, কন্ডোরঙ্গ, ল্যাকেসিস, স্পাইজেলিয়া আছে, স্পাইজেলিয়া আছে, দারুণ ওষুধ। ক্র্যাক অ্যান্ড ফিশার, নেপলস, আমরা এখানে তো হর হামেশায় গ্রাফাইটিসকে চিন্তা করি, আমি রেটেনহিয়া দিয়েছি অনেক ক্ষেত্রে। কস্টিকাম, সারসা, ফাইটোলক্কা, এগুলা খুব ভালো ওষুধ। ক্রোটনটিগ্লিয়ামও আছে, বাট ওগুলা দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি তাই মুখ দিয়ে বললাম। দেখেন এমটিনেস, হোল সেন্সেশন, একদম ইয়া করে ফেলছে, হ্যাঙ্গিং ডাউন অ্যাজ ইফ, যখন আমি হ্যাঙ্গিং ডাউন হচ্ছি তখন মনে হচ্ছে কি বুকটা খালি হয়ে গেছে, হোল সেন্সেশন ইন হ্যাঙ্গিং ডাউন অ্যাজ ইফ, এ সিঙ্গেল রেমেডি ক্রোটনটিগ্লিয়াম। ক্রোটনটিগ্লিয়াম। গার্গেলিং, পেটের মধ্যে ওই যে যেমন রামলিং গার্গেলিং সেন্সেশন হয় না, গড়মড় গড়মড় করে, পেটের ক্ষেত্রে যেটা বললাম খাওয়ার পর পর হচ্ছে, ঠিক ওই রকম গার্গেলিং সেন্সেশন ব্রেস্টের মধ্যে গুড়গুড় 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 করতেছে। একটা মাত্র ওষুধ ক্রোটনটিগ্লিয়াম, একটা মাত্র ওষুধ কি ক্রোটনটিগ্লিয়াম। আরো ইম্পর্টেন্ট দেখি, ওই যে ইনফ্লামেশনের কথা বলছিলাম নার্সিং টাইমে, ইনফ্লামেশন, ম্যামি, নার্সিং ইন চিলড্রেন, 3টা মাত্র ওষুধ আছে, ব্রায়ানিয়া, ক্রোটনটিগ্লিয়াম এবং ল্যাকক্যানাইনাম। ল্যাকক্যানাইনাম দারুণ ওষুধ। সদ্য জন্মানো যে মা বাচ্চাকে দুধ খাওয়াবে কিন্তু পারতেছে না, তবে 3 দিন পর্যন্ত অপেক্ষা করাই যায়, দুধ হচ্ছে না, ল্যাকক্যান অথবা আর্টিকেরিয়া ইউরেন্স মাদার বা 1X দেবেন, ও দুধের বন্যা বয়ে যাবে। তারপরে কালিজিরা খেতে বলবেন, প্রোটিন দেবেন, বাস দুধে দুধ ভর্তি হয়ে যাবে, একদম পরীক্ষিত, এগুলা কোনো কথা নেই, লাগাবেন। আর মাঝে মাঝে নার্সিং টাইমে মাদেরকে আলফা আলফা যে মাদার আছে, আলফা আলফা মাদার খেতে দেবেন, তারা ভালো থাকবে। নার্সিং টাইমে মায়েরা অনেক দুর্বলতা ফিল করে, এগুলা সব আলফা আলফা কাভার করে, এগুলা সব আলফা আলফা কি কাভার করে। দেখেন বলছিলাম পেন এক্সটেন্ডিং টু ব্যাকওয়ার্ড, বলছিলাম না এখান থেকে পেছন দিকে যাবে, এক্সটেন্ডিং টু ব্যাকওয়ার্ড,
ব্যাকে কোন পর্যন্ত বলেছিলাম? স্ক্যাপুলা পর্যন্ত। পেন এক্সটেন্ডিং টু ব্যাক স্ক্যাপুলা। এই দেখেন এই উষা হাড্ডি স্ক্যাপুলা নিয়ে নেন। আমরা উদাহরণস্বরূপ এখানে 5টা রুব্রিক্স নিয়েছি, 5টা মেইন লক্ষণ নিয়েছি এবং টোটালিটি করছি। 5টা ওষুধে মোট 89টা ওষুধ আছে। তার মধ্যে প্রথম সারির প্রথম ওষুধ হচ্ছে ক্রোটনটিগ্লিয়াম। এই অ্যাপ্রোচে এই সিমটমসগুলোকে ক্রোটনটিগ্লিয়াম প্রেসক্রিপশন করেন, বাস রুগী 100তে 100 ভালো হবে। এভাবে রেপার্টরি পড়তে হয়, এভাবে ম্যাথমেটিকা চর্চা করতে হয়। আর এভাবে যদি করেন, ঘরে ঘরে হোমিওপ্যাথি সোনার ডাক্তার তৈরি হবে, যার লক্ষ্যে আমি কাজ করছি। আপনারা পাশে থাকলে অবশ্যই আমি আরো নিত্য নতুন এরকম আলোচনা আপনাদের সামনে করতে পারবো। আমার আছে, অভাব নেই। দেখেন ব্যথার ধরনগুলো দেখে নেন। পেন বার্নিং এক্সটেন্ডিং টু এক্সট্রাপোলা, জ্বালাপোড়া, এ সিঙ্গেল রেমেডি ক্রোটনটিগ্লিয়াম। পেন ম্যামি নিপিল এক্সটেন্ডিং টু এক্সক্যাপুলা, সব এক্সক্যাপুলাতে যাবে, বাস ক্রোটনটিগ্লিয়াম। এক্সটেন্ডিং টু ব্যাক ডিউরিং নার্সিং, দেখেন ওই একই জিনিস। হ্যাঁ, সাইটস বললাম না, সাইডে আসে, ওই ব্যথার ধরনটা দেখেন। পেন বার্নিং সাইটস, যেটা খাচ্ছে তার বিপরীতে আসতে পারে, পেছনে যেতে পারে, ড্রয়িং হতে পারে, টেনে ধরার মতো ড্রয়িং পেন। সাইড টু লেফট, ডানটা খাচ্ছে বামটাতে আসলো, সেখান থেকে এক্সটেন্ডিং টু ব্যাক। এই যে দেখেন আমি যে কথাগুলো বলেছি সব কথাগুলোই রুব্রিক্স আকারে, সিমটমস আকারে প্রমাণ এখানে দিচ্ছি। আপনারা দেখবেন সবগুলো যদি আলোচনা করতে যাই বিশাল বড় আলোচনা হবে। এই একটা লক্ষণই বহুত দিন পড়াইতে পারবো, মানে একটা লক্ষণ বলছি একটা চ্যাপ্টারে ম্যামি কেন্দ্রিকই বহুত দিন পড়ানো যাবে। কখন বাড়ছে? পালসেশন সাডেন এন্ড প্যারক্সিমাল, তপ 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 করতেছে হঠাৎ করে বসে থাকলে আরাম। এই যে দেখেন সোয়েলিং, লিম্ফ্যাটিক টিস্যু, 105টা ওষুধ আছে, তার মধ্যে ক্রোটনটিক আছে। লিম্ফ্যাটিক টিস্যু অক্সিলারি, 103টা ওষুধ আছে, তার মধ্যে ক্রোটনটিক আছে। সোয়েলিং ম্যামি, টাচ অ্যাগ্রাভেশন, টিউবারক্লোসিস লাং, আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে। আলসারের মধ্যে আলসার ম্যামি নিপিল, এই বিষয়গুলো আমাদেরকে কি দেখতে হবে। পি দিয়ে শেষ হলে টিউমার কেন্দ্রিক কোনো কিছু নেই, সোয়েলিং দিয়ে আমরা এখানে দেখলাম। আচ্ছা, এবং এই 9টা সিমটমস মিলে কি দাঁড়ালো? এক অদ্বিতীয় ওষুধ হচ্ছে কি? ক্রোটনটিগ্লিয়াম। এক এবং অদ্বিতীয় ওষুধ ক্রোটনটিগ্লিয়াম। বাস, আমরা নেক্সট আলোচনায় চলে যাই। নেক্সট পয়েন্ট বলেছিলাম হচ্ছে কি? স্কিন নিয়ে। দেখেন ভীষণ চুলকানি, সিভিয়ার চুলকানি, কাপড় খোলা মাত্রই টেস্টিজের ওই ইয়াকে ডলতে ঝাল বাকলা সব তুলে দেয়, বিভৎস ভভ করে জ্বলে। রোগীর এরকম এক্সপ্রেশন দেখে আর্সেনিক 6 দিয়েছেন, সাময়িক কমে, কিন্তু বোরাক্সও দিয়েছে, রিউম্যাক্সও দিয়েছেন, কখনো কিছুটা কমে না, কিছুতেই কিছু হলো না। এবার একটু সালফার ট্রাই করি, সরিনাম ট্রাই করি, তাও করেছেন না, কিছুতেই হলো না। বেটা যাচ্ছে না, মানে ডিস্ট্রাকটিভনেস আছে, আমি এবার সিভিলিনাম দিলাম, তাও দিলেন, তাও কমলো না। এবার একটু ভয় পেয়ে গেছে, এ করতে করতে 3 মাস চলে গেছে, কিন্তু রোগীর চুলকানি কমেনি। এই তো কিছুদিন আগে, 1 মাস বা 1.5 মাস আগের কথা হবে, আমাদের রাজশাহীর কেশরহাট বলে একটা জায়গা আছে, সেইখানের এক রুগী আসছিল এরকম বিভৎস চুলকানি নেই। এই ক্রোটনটিগ্লিয়াম 37 দিন খাইতে দিয়েছিলাম, সকালবেলা একবার করে। ও চুলকানি আজও গেছে, কালও গেছে। তাই স্পষ্ট করে মনে রাখেন, পুরুষদের টেস্টিজের বাইরের অংশের যদি কোনো চুলকানি হয়, স্কিনের বিভৎস চুলকানি, যত চুলকায় তত ভাল লাগে, আর্সেনিক সহজে ওষুধগুলার নাম বললাম দিয়ে আপনি হাত গুটাই নিছেন, ভয় পেয়ে গেছেন, সারতেছে না, আল্লাহর রস্তে একটু চিন্তা ভাবনা করে ওষুধ প্রেসক্রিপশন করবেন, ক্রোটনটিগ্লিয়াম দেবেন, কাজ হবে, হইতে বাধ্য। ফিমেল জেনেটেলিয়া, মেল জেনেটেলিয়া পার্টের যে কোনো চুলকানির জন্য ব্যবহার করতে পারেন, যে কোনো চুলকানির জন্য অত্যন্ত ভালো কাজ করে। আচ্ছা, এই যে চুলকাইতে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, ফলে কি জায়গাটা স্পর্শকাতর হয়েছে, পেইনফুল হয়ে গেছে, ওই দিক থেকে আর্সেনিক দিয়েছেন, কোনো ভুল হয়নি, ঠিকই আছে। আর্সেনিকের অবস্থাটা এমন জ্বলবে, ব্যথা এমন হবে, ওই যে আর্নিকা মন্টেনার যেমন বাতের ব্যথাতে ডাক্তার আসলে রুগী বলে আমি ভালো হয়ে গেছি গো, তুমি চলে যাও। নাতিপুতি কাছে আসলে যেমন বলে তোরা কাছে আসিস না, ব্যথা বাড়বে, একটা সেন্সেশন আর্সেনিকের এরকম আছে, এরকম বিভৎস জ্বালা ব্যথা আছে, তারপরেও চুলকায়। কিন্তু এরও আছে স্পর্শকাতরতা আছে,
কিন্তু সব থেকে বেশি আরাম পায় ওই যে চুলকায় ছাল তুলে ফেলছে, জ্বালা ব্যথা হচ্ছে, এর মধ্যে যদি ওই যে ফসফরাস আছে না, তার যেমন আস্তে আস্তে করে রাবিং করলে আরাম লাগে, পছন্দ হয়। রাস্টক্সের যেমন রাত্রেবেলা শুইলে ইমন ইমন করে আস্তে আস্তে, কিন্তু রাস্টক্সের একটু জোরে দিতে হয় গো, কিন্তু ফসফরাস বেশি জোরে নেয় না, আস্তে আস্তে নেয়, মাথাটা নেড়ে নিতে পছন্দ করে। ওই রকম যদি নাড়েন তো রোগী খুব আরাম পায়। ইন্ডিকেশন অফ প্রেসক্রিপশন এই জেনিটাল পার্টসের চুলকানির জন্য কোটনটিগ্লিয়ামে এতটুকুই যথেষ্ট। এছাড়াও ইরাপশন হিসাবে যদি বলেন, ওই রাস্টক্সের মতনই লাল গুটি 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 ধরনের দেখা যাবে, কখনো কখনো ওগুলোর মধ্যে পানি থাকবে, যে পানিটা চাপ দিয়ে গলায় দিচ্ছেন, আরে চুলকানি রমি 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 রম করতেই থাকে, কিন্তু চুলকানি ভালো হয় না, বাস কোন রকম গেল। তারপরে দেখতেছেন আর একটা পুঁজযুক্ত বেরিয়ে গেছে, অতিরিক্ত গরম হলে বেড়ে যাচ্ছে, ওই যে পুঁজ নতুন নতুন যে মুখগুলো বের হচ্ছে ওগুলো আবার চুলকাচ্ছেন, খেয়াল করে দেখতেছেন সুই মারার মতো হচ্ছে, এবার তো লাভ দিয়ে গেছেন অ্যাপিসমেলের কাছে, দিছেন কাম হয়নি কাজকলা, আপনার তো অবজারভেশন নেই, আপনি তো একটা সার্টিফিকেট নিয়েই ডাক্তারি করতে বসে গেছেন, মই কি হনুরে হনুমান সেজে গেছেন, বিশাল বড় মাপের ডাক্তার, কিন্তু এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো বইয়ের মধ্যে লেখা নাই। ওই যে ডাক্তারদের পেছনে দৌড়ে দৌড়ে নোট করে করে শিখতে হয়, দেখতে হয়, আর তা না হলে এক গাদা ওষুধ আপনাকে প্রেসক্রিপশন করতে হবে। এরাই নাকি আবার বিশাল বড় সড়ো ডাক্তার। পার্শ্ববর্তী দেশের কিছু হরিদাস পাল আছে, বিশাল বড় মাপের ডাক্তার সাজতে চায় এরা, আর দেশে কিংসিত পরিমাণে দাম নাই, ভালো কোনো জায়গায় কোনো ভ্যালু নেই, প্যাটেন্ট দিয়ে এ দিয়ে ও দিয়ে ও দিয়ে ও দিয়ে জগা খিচুড়ি, এরা বিশাল বড় মাপের ডাক্তার। দেখেন আপনার ব্রেন আছে, আমার কথায় ইমপ্রেস হইতে হবে এটা আমি বলছি না, আপনার মেধা আছে, মেধা, আপনি ঘাস খান না, আপনি রাস্তার ময়লা তুলে খাচ্ছেন না, আপনি একটু এটাকে খাটান, প্লাস মাইনাস বোঝেন, নেগেটিভ পজিটিভ বোঝেন, দিয়ে ধাপ ভাড়ান। ওরা ওর দেশে খেতে পায় না, ওর দেশে রুগী পায় না, তাই বাংলাদেশের ধন্যা ধরে, এ দেশ ছাড়া ওদের চলবে না, অভাবী ওরা, আমি স্পষ্ট কথা বলছি। দিয়ে এইভাবে বাংলাদেশের ছাত্রদের মধ্যে দেখবেন খুঁজে খুঁজে, সিনিয়র কোনো ডাক্তারের আশেপাশে ওরা ভিড়ে না, খুঁজে খুঁজে নতুন যে ছাত্রগুলো আছে ওদেরকে দিয়ে টোপ ফেলায়, ওদেরকে বলে আর কে আছে এখানে যুক্ত করো, আর কে আসছে এখানে যুক্ত করো, এক গাদা টাকা পয়সা নেয়, পড়ানোর কাম কিচ্ছু পড়ায় না, করে লিখে করে বাস, সময় শেষ হয়ে গেছে, কালকে হবে আবার। অবাস্তব কথা বলতেছি বলেন, আমি কিন্তু কাউকে মেনশন করে বলছি না, আমি বাস্তব, আমি যেগুলাতে ঠেকেছি ওগুলো বলতেছি, ঠেকা কথা গায়ের জোরে বলতেছি, মনে লাগতেছে না আপনাদেরকে, ঠেকা কথা বলতেছি তাই, ঠিক আছে। তাহলে এই যে ইরাপশনের মধ্যে ছিলাম, কেমন ছিল, কি অবস্থা, কি এক্সপ্রেশন, প্র্যাকটিক্যাল যে এক্সামিনেশন, সবটাই বলেছি। এখন কথা হলো এই যে ফুসকুড়ি এইরকম, এই যে চুলকাচ্ছে, বিভিন্ন ইরাপশন উঠতেছে, এই জিনিসগুলো আমাদের গ্রাফাইটিসের মধ্যে আছে, কিন্তু গ্রাফাইটিসের বিষয়গুলো মনে রাখবেন, যেমন এই যে কানের এই জয়েন্ট, এই যে ধার জয়েন্ট, গ্রাফাইটিস এগুলাতে সবসময় তার লক্ষণগুলো, চর্মরোগগুলো প্রকাশ করতে ভালোবাসে। যেমন এই যে হাতের এই জয়েন্ট, এই যে এই জয়েন্ট একটু শক্ত, এগুলা এই জয়েন্ট, এই দেখেন এই জায়গাগুলো, এই যে এই যে এইগুলা, এই যে এইগুলা, এইগুলা, এরকম যতগুলো ব্যান্ড পজিশন আছে, ভাঁজ হয়, যেখানে আমাদের মাংসপেশির সঙ্গে হাড্ডি স্থলের যুক্ত হয়, টেন্ডন যুক্ত হয়েছে, ওই জায়গাগুলো গ্রাফাইটিসের সব থেকে পছন্দনীয় জায়গা। এই হাতের তালু শক্ত, গ্রাফাইটিসের পছন্দনীয় জায়গা, এই যে ধারগুলো গ্রাফাইটিস সাইলেশিয়ার পছন্দনীয় জায়গা, এবং ক্র্যাক তৈরি করে, ফাটে, নাকের এই ধারগুলো দিয়ে গ্রাফাইটিসের পছন্দনীয় জায়গা, এই যে এইগুলা, আর কত উদাহরণ দিব বাপু, এগুলো গ্রাফাইটিসের পছন্দনীয় জায়গা। এই জায়গাগুলোতে গ্রাফাইটিস চর্মরোগ উৎপাদন করতে, তৈরি করতে, লক্ষণ প্রকাশ করতে সাহায্য করে, যেটা আমি একবারও কোটনটিগ্লিয়ামে বলিনি, বিশেষভাবে বলেছি জেনিটাল পার্টস। স্ক্যাবিসের জন্য রাস্টক্স, আর্সেনিক, সরিনাম, স্ক্যাবিসের জন্য না, আমি স্ক্যাবিসের জন্য বোরাক্স দিয়েও স্ক্যাবিস ভালো হয়েছে, যেখানে আমার আগের ডাক্তারবাবুর প্রেসক্রিপশন দেখেছি সালফার, সরিনাম 1M 10M পর্যন্ত খাইয়েছে, প্রচুর মাথা কিছু হয়নি, লক্ষণের বাইরে কিছু নেই, লক্ষণই সব কথা, অবজারভেশনই সব কথা। এই লক্ষণ করতে গিয়ে এখনকার কিছু ভুসি মাল বলবো, এগুলাকে অনলাইনে ব্যবসা জুড়ে দিয়েছে, কি বলবো, আমিও এর বাইরে নেই। এই রুগীদের প্রেসারে আর আপনাদের ফোর্সে দুই একটা দেখতে হয়, কিন্তু আমি যেগুলা দেখি
আগে রুগীর কাছ থেকে শুনে নি, বাপু আপনার লক্ষণগুলো একটু বলেন দেখি, শুনি আগে। যদি শোনার পরে মনে হয় যে না, একে সময় দিয়ে, একদিন সময় নিয়ে, দুদিন সময় নিয়েও এর কি কেস টেকিং করে ওষুধ দেওয়া সম্ভব, বা এ দূরে আছে আমার কাছে আসতে পারবে না, ওই ওষুধগুলোর পরবর্তীতে কোন কোন ওষুধগুলো কাজ করে ওগুলো 8-9টা করে লিখে দিই, আমাকে জানিয়ে একটার পর একটা খাবেন, লক্ষণ অনুযায়ী লক্ষণ প্রকাশ পায় যেভাবে ওইভাবে, তখন ওইভাবে লিখে দিই, চিকিৎসা করে দিই। তবে সত্যি বলছি, বিলিভ মি, মন থেকে হয় না। আমি যদি এক মাসে আমাকে 100 রুগী নক করে অনলাইনে দেখার জন্য, হয়তো 3টা থেকে 4টা দেখি। এই অভিযোগ আপনাদেরও আছে, প্লিজ মাফ করবেন। এই জন্যই আমি দেখি না, কারণ প্র্যাকটিক্যাল অবজারভেশন আর অনলাইন কখনো এক হতে পারে না। আচ্ছা, এই যে লাল লাল ফুসকুড়ির মতো যে উঠছে, আমরা ওই যে জ্বালার কথা বললাম না, সেই দিক থেকে ভয়ঙ্কর জ্বালা। অ্যানথ্রাক্সিনাম বলে একটা ওষুধ আছে না, অ্যানথ্রাক্সিনাম, অ্যালেন্সকি নোটের প্রথম দিকে লেখা আছে, দেখবেন ও বইয়ে হেভি লেখা আছে অ্যানথ্রাক্সিনাম। সেখান থেকে দেখবেন ভীষণ জ্বালা করছে, এবং যে ফোসকাগুলো ওগুলা কি দূষিত, ওগুলা ফাটিয়ে দিলে আরেকটা তৈরি হচ্ছে। আমরা এই জিনিসটা ইচেনেশিয়ার মধ্যেও পাই। কেন পাই? কারণ ওই লোকের, ওই রোগীর রক্তের মধ্যেই গন্ডগোল তৈরি হয়ে গেছে, আর সেই রক্তকে পিউরিফাই করতে হলে এক অদ্বিতীয় ওষুধ হচ্ছে এচেনেশিয়া। রাস্টক্সেও আছে, ভীষণ চুলকায়, ফুসকুড়ি যুক্ত, কিন্তু রাস্টক্স বাম দিকেই বেশি অ্যাটাক করে। এই আক্রান্ত স্থান লাল, চুলকাচ্ছে, ফোসকার মতো। আমরা যদি রাইট সাইডের দিকে চিন্তা করি, তাহলে অ্যাপিসমেলকে আমাদেরকে চিন্তা করতে হবে। ওই যে লালের কথা যেহেতু বলছি, লালের ওপর দিয়ে আবার যদি চকচকে জরির মতন দেখা যায়, সেক্ষেত্রে আমরা আবার বেলেডোনাকে চিন্তা করতে পারি। আমরা মাথা কেন্দ্রিক যদি আমরা চিন্তা করি, মেজেরিয়াম, ক্যালকেরিয়া কার্ভকে চিন্তা করতে পারি। আমরা গ্রাফাইটিসের মতো পেট্রোলিয়ামকেও চিন্তা করতে পারি, গ্রাফাইটিসের মতো পেট্রোলিয়ামকেও চিন্তা করতে পারি। আমরা স্যানিকিউলাকেও চিন্তা করতে পারি। এগুলো সব চর্মরোগের জন্য খুব ভালো কাজ করে, খুব ভালো কাজ করে। এই কয়েকটা কথা হচ্ছে কোটনট্রিগলিয়ামের মেন কথা, মেন, যেগুলো মনে রাখলে খুব সহজেই একটা রোগীর মধ্যে ঢুকা যায়। তারপরে আমাদের রেপার্টরি আছে, তারপরে কেস টেকিং আছে, সেগুলো দেখে শুনে একটার পর একটা কি করব, আমরা ঔষধের সঙ্গে কম্পারিজন করে একটা ওয়েল সিলেক্টেড রেমেডি রোগীর জন্য প্রেসক্রাইব করব। বাস 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাসে 20 বছরের রোগ ছেড়ে যাবে। আমি মূল পয়েন্টগুলো বললাম, প্র্যাকটিক্যাল পয়েন্টগুলো বললাম। এর অ্যাসোসিয়েটেড কমপ্লেন বহুত আছে, সমযোগী সাহায্যকারী সঙ্গে নিয়ে আসা আছে। যে রেফারেন্সকৃত বইগুলোর কথা বললাম, সে বইগুলো থেকে আরো বিস্তারিত পড়ে নেবেন, দেখে নেবেন ইনশাআল্লাহ। এগুলোর পাশাপাশি যদি দেখেন, খুব ভালো ফ্রিলি কোটনট্রিগলিয়ামকে ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের এই ক্লাস আপনাদের উপকারে আসলো। যদি আসে, তাহলে আমার এই আলোচনাটা সার্থক হবে। নেক্সট ক্লাসে নতুন আর একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সঙ্গেই থাকেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।